আজকে এই সভার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সুধীজন এবং নীতি যারা এখানে শ্রোতা হিসেবে উপস্থিত আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাই। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে অজিত আমাকে একদিন টেলিফোন করে জিজ্ঞেস করেছিল এই অর্গানাইজেশনটির কথা, বিশ্ব বাংলা অনুশীলন, তাই তো? বাংলাদেশ মূলত সাহিত্য এবং সংস্কৃতি কেন্দ্রিক একটি অনুষ্ঠান, একটি অর্গানাইজেশন করেছিল এবং এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাকে আমার সম্মতি চেয়েছিল। আমি সাথে সাথে সম্মতি দিয়েছিলাম, কারণ আমি এই ভুবনে বিচরণ করি, যেখানে যতটুকুন পাওয়া যায় সব জায়গাতেই আমি যাই শিক্ষা সংস্কৃতি জগতে। তো আমি জানি না এর আগে এই অর্গানাইজেশনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, আমি জানি না হয়েছে, তো সেখানে আমার অংশগ্রহণের সৌভাগ্য হয়নি। আজকে আমি কিন্তু প্রথম এসেছি এবং এমনভাবে আসতে হয়েছে আমাকে, আমি অনেক ছেলে মেয়েদেরকে বসিয়ে রেখে এসেছি, তারা এখনো বসে আছে, আমি এখান থেকে আবার ফিরে যাবো। আমি এই অর্গানাইজেশনের প্রতি ভালোবাসা থেকে, সংস্কৃতির প্রতি আকর্ষণ থেকে, অজিত যেখানে এসছে তোর সাথে দেখা করবার জন্যে, এবং আমি শুনেছি অজিতের স্ত্রী আমাদের বৌমা এবং মেয়ে ডাক্তার, ওরা অনেকে এখানে এসছে, আমার সাথে পরিচয় হয়নি। আমি অ্যাপ্রিহেন্ড করতে পারছি যে এখানে বোধহয় বৌমা আছে, বোধহয় ডাক্তার নাতনি আমাদের হবে ওরা আছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশে। গতকাল একটি অনুষ্ঠান ছিল, একটি নয়, গতকাল দুটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। তারকে আহ্বানে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, যেটা ছিল প্রথম আলো বন্ধু সবার একটি আবৃত্তি এবং উপস্থাপনের একটা কর্মশালা। সেখানে উৎসাহী বেশ কিছু ছেলে মেয়ে ছিল। বিকেলে আরেকটি অনুষ্ঠান হয়েছিল, সেটি হচ্ছে আমাদের অনেকের পরিচিত, খুলনাতে সবাই প্রায় চেনেন, মিনা মিজানুর রহমান অ্যাডভোকেট। তার ছেলেটি সম্ভাবনাময় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আবিদ কক্সবাজারে সমুদ্রে দুর্ঘটনায় নিহত হয়েছিল, জলে ডুবেই মারা গিয়েছিল। তা তার স্মরণ সভা ছিল গতকাল, সেই সভাতে আমি গিয়েছিলাম। তো সেই কথাগুলি আমি গতকাল যে কথাটি বলছিলাম, আজকেও সেই কথাগুলি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমি আমার সেই কলেজ জীবন কিংবা স্কুল জীবন থেকে এই শিক্ষার সাথে সম্পৃক্ত একজন মানুষ, এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 60-এর দশকে, 66 থেকে 70 এই সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবং গতকালে আমি একটি কথা বলেছিলাম, আজকে সেই কথাটি বলি এবং ওটা আমার বিশ্বাস থেকেই বলি। সেটা হলো, বাংলাদেশের স্বাধীনতার যে মূল উপজীব্য বা মূল চিন্তাটি, সেটি কিন্তু সাংস্কৃতিক চেতনা থেকে উত্থিত। শুধু কেবল রাজনৈতিক নয়, কেবল অর্থনৈতিক নয়, অর্থনৈতিক রাজনৈতিক ব্যাপারগুলো ছিল, কিন্তু সবচেয়ে বেশি করে ছিল সাংস্কৃতিক চেতনার জায়গাটা। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান নামক উদ্ভট একটা রাষ্ট্রের সৃষ্টি হলো, সেই 1947-এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14ই আগস্টের পরে 15ই আগস্টে উনি তখন কলকাতায় ছিলেন, কলকাতার সিরাজউদ্দৌলা হোটেলে উনি এবং তার সাথে আরো বেশ কয়েকজন, গাজীউর রহমান পরবর্তীকালে ভাষা সৈনিক, এরা ওখানে উপস্থিত ছিলেন। সেখানে বসেই তারা আলোচনা করলেন যে এই ভাবি যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির রাষ্ট্রভাষা হতে যাচ্ছে উর্দু। বঙ্গবন্ধু কিন্তু ওই 47 সালে 15ই আগস্টে সিরাজউদ্দৌলা হোটেলে বসে বললেন, আমরা দেশে ফিরে যাব, ঢাকাতে যাব, ঢাকাতে গিয়ে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, যুব সংগঠন গড়ে তুলতে হবে এবং আমাদের সাংস্কৃতিক চেতনার জায়গাটাকে শানিত করে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। 1947 সালে 15ই আগস্টে কিন্তু এই ব্যাপারটি শুরু হয়েছিল। অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রে
সৃষ্টির একদিনের মধ্যেই কিন্তু এই দেশের মানুষেরা টের পেয়ে গিয়েছিল যে আমাদের সংস্কৃতির জায়গাটি যেটি সেটি পরাধীন হয়ে গেছে। এই জায়গা থেকে বেরোতে হবে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এই যে সাংস্কৃতিক চেতনা, এটি ক্রমে ক্রমে পল্লবিত হয়েছিল সাহিত্যে, শিল্পে, এবং অনিবার্য করে তুলেছে 52কে। 1952 ভাষা আন্দোলনকে অনিবার্য করে তুলেছিল। আর 1952 সূত্র ধরেই 1971 আমরা পৌঁছে গিয়েছিলাম। আমি যে কথাটি বলতে চাচ্ছি, বাঙালি জাতীয়তাবাদের চেতনার মর্ম মূলে যে ব্যাপারটি আছে সেটি প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের সাংস্কৃতিক চেতনা। এটি 1971 সাল পর্যন্ত কথা বললাম। ওই সময়টাতে অর্থাৎ 60-এর দশকে যখন এই নির্মাণ পর্বটি চলছে, 71-এর নির্মাণ পর্ব চলছে, তখন আমরা যারা তরুণ ছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা তখন পথে পথে, মাঠে প্রান্তরে, ঢাকার পল্টন ময়দানে রেস করছে, সেই চট্টগ্রাম থেকে শুরু করে এই খুলনা পর্যন্ত বিস্তৃত জনপদে, ডেমরাতে, সব জায়গাতে রাতের বেলা, সন্ধ্যার পরে কিংবা কোনোদিন বিকেল বেলা আমরা গণসঙ্গীত গেয়ে বেরিয়েছি, গণনাটকের অভিনয় করা হয়েছে, এবং এমনি করে আমরা কিন্তু জনমানুষকে শানিত করেছি। কারণ একটি কথা অত্যন্ত সত্য মনে রাখতে হবে, একটি জনগোষ্ঠীকে জাগরিত করবার ক্ষেত্রে রাজনীতি যতটা ভূমিকা পালন করে, অর্থনৈতিক চেতনা যতটা ভূমিকা পালন করে, তার চেয়ে অনেক 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 গভীর ভূমিকা পালন করে সাংস্কৃতিক আন্দোলন। একটি গান গেয়ে, একটি নাটক দেখিয়ে একজন মানুষকে যেমন করে উজ্জীবিত করা যায়, 10টা বক্তৃতা দিয়েও সেটা করা যায় না। এটা কিন্তু সত্যি, এটা আমাদের জীবনে আমরা দেখেছি। 1971-এর পরে আমরা জানি আমাদের ইতিহাস, 1975-এর একটি প্রেক্ষাপট, আমাদের পেছনের দিকে আবার যাত্রা শুরু হলো। আমরা পেছন ফিরে তাকালাম, পেছনের দিকে যাত্রা শুরু করলাম। তারপরে অনেক দিন কেটে গেছে এবং ক্রমে ক্রমে এখন যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, গতকালকের বিকেলের অনুষ্ঠানটির কথা আমি বললাম এই জন্যে যে গতকালকের অনুষ্ঠানে, আবিদের স্মরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা প্রায় সকলেই 40 মানুষ। 40-এর নিচের মানুষের সেখানে দেখা ছিল না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে কক্ষটি, এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি কখনো এই কলেজে চাকরি করি না, বিএল কলেজে চাকরি করেছি। এই ঘরে আমি যে কত গান করেছি তার কোনো ইয়ত্তা নেই। এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে গানের অনুষ্ঠান হতো, বাইরে প্যান্ডেল করে গান হতো, বিএল কলেজে গানের অনুষ্ঠান হতো। আর এখন আমরা আমাদের খেলার মাঠগুলো ছেড়ে দিয়েছি, খেলার মাঠে কেউ খেলে না। আমরা এখন আমাদের অডিটোরিয়ামগুলোকে তালাবদ্ধ করে রেখেছি, সেখানে কেউ গান গায় না। এমনকি আমাদের ক্লাসরুমগুলোতে ছাত্ররা আসে না। 2-4 জন ছাত্র, আমি জানি না এখনকার কি অবস্থা, খুব কম সংখ্যক ছাত্রের উপস্থিতি থাকে। আমি এটা বুঝি কেন, আমার নাতি নাতনিরা তো স্কুলে কলেজে পড়ে, ওদের কোনদিন আমি স্কুলে কলেজে যেতে দেখি না। ওরা বইপত্র নিয়ে তাদের বাড়িতে পড়বার জন্য যায়, অর্থাৎ স্কুলে যায় না, খেলার মাঠে খেলে না, কোনো জায়গায় গান করে না। আমার একাডেমিতে ক্রমাগত ছাত্রছাত্রী কমে যাচ্ছে। কোন জায়গাতে তরুণ সমাজের মধ্যে সংস্কৃতির প্রতি এই আগ্রহটি নেই। এবং এই সব মিলিয়ে যেটা হয়েছে, আমরা অত্যন্ত একটা বৈরী সময়ে, একটা বিরুদ্ধ সময়ে মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এ কথাকে তো অস্বীকার করা যাবে না। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার সন্তানরা, আমার সন্তানরা কি করছে অবসর সময়ে। আমরা অবসর সময়ে যখন বই পড়তাম, আমরা বিভূতিভূষণ পড়তাম, আমরা শওকত ওসমান পড়তাম আমাদের অবসর সময়ে, সেই সময়টা তারা কি করছে? ফেসবুক ঘাঁটছে। একটি টেলিফোন কিনে দিয়েছেন আপনারা বা আমরা দিচ্ছি, সেটি তারা ঘাঁটছে, এবং তার মধ্যে কি দেখছে তার খোঁজও আমরা রাখতে পারছি না। যন্ত্র নামক জিনিসটি, এটি কখনো মানুষের বিকল্প হয় না। যন্ত্র কখনো মানুষের বিকল্প হতে পারে না। ওই যান্ত্রিকতার মধ্যে আমরা ঢুকে গেছি। আমরা বই পড়ি না। আমি, আপনারা শুনলে আশ্চর্য হবেন, একদিন
একটি বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে, আমি নাম বলবো না কিছুই, একটি বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে আমি যাচ্ছিলাম, যেতে যেতে বইয়ের কথা উঠলো। তো কথায় কথায় আমি বললাম যে আমার বাড়িতে অনেক বই আছে। আমি বললাম প্রায় 2,500-3,000 বই আছে আমার বহু কষ্টে সংগ্রহ করা। তখন একজন অধ্যাপক তিনি বললেন, স্যার আপনার বাড়িতে এত বই? স্যার আমার বাড়িতে কোনো বই নেই। তিনি একজন ফুল প্রফেসর একটা ইউনিভার্সিটি, বলছে আমার বাড়িতে কোনো বই নেই। আমি বললাম তাহলে পড়াও কি করে? সে বলছে কেন স্যার, পড়াতে হলে তো বই পড়তে হয় না। পড়াতে হলে এখন আমাদের একটাই যন্ত্র আছে, টিপ দিলে যা চাই তাই স্ক্রিনে পেয়ে যায়, দরকার হলে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে হার্ড কপি বের করে নিই। একজন অধ্যাপকের বাড়িতে বই থাকে না, একজন ছাত্র ক্লাসে যায় না, একজন ছেলে তরুণ কণ্ঠ ছেড়ে গান গায় না, একজন তরুণ ফুটবল মাঠে খেলে হাততালি দিয়ে চিৎকার করে না। এ কেমন দেশে আমরা এসে দাঁড়িয়েছি? এইগুলো নিয়েই তো সংস্কৃতি, আমাদের খেলাধুলা, আমাদের জীবন, আমাদের গান, আমাদের কবিতা, এইসব কিছু নিয়েই তো সংস্কৃতি। এই জায়গাতে একটা প্রচণ্ড বন্ধাত্মের সৃষ্টি হয়েছে এবং এমন বন্ধা জাতি কখনো সামনের দিকে এগোতে পারে না। আজকে এই যে বিশ্ববাংলা অনুশীলন, অনুশীলন শব্দটি আছে বলে আমি এত কথা বললাম। এই অনুশীলনের জায়গাটা একটু জোরে সোরে শুরু করা দরকার। এখানে কিছু তরুণকে আমি দেখতে পাচ্ছি, এই তরুণরা যদি এগিয়ে আসে, এই অনুশীলনের জায়গাটি যদি ওরা তৈরি করতে পারি, যদি এমনটা হয় যে ওরা ফেসবুক ছেড়ে দিয়ে খেলার মাঠে আবার নামলো, যদি এমনটা হয় ওরা অনলাইন থেকে বেরিয়ে এসে আরেকবার কণ্ঠ ছেড়ে গান গাইলো, এমনটা যদি হয় তারা আরেকবার গণসঙ্গীতে কণ্ঠ মিলিয়ে চারদিককে আলোড়িত করলো, এমনটা যদি হয় তাহলে আমাদের বাঁচার সম্ভাবনা আছে। মনে রাখবেন যে আমাদের ভেতরে একটা একটা পোকা বাসা বেঁধেছে। সেই পোকা ক্রমাগত বিস্তারিত হচ্ছে। চারদিকে এখানে ডাক্তার মেয়ে আছে আমাদের নাতি, ও জানে যে জীবাণুগুলো ক্রমশ ছড়িয়ে যেতে থাকে। ওই জীবাণুটা ছড়িয়ে যাচ্ছে, সমস্ত দেহে ছড়িয়ে যাচ্ছে, আমাদের বাঙালিদের সমস্ত দেহ ঘিরে ফেলেছে। ওই জায়গা থেকে বেরোনোর দরকার। একমাত্র পথ হচ্ছে সংস্কৃতির চর্চা, সাহিত্যের চর্চা। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ আছে বলে মনে করি না। তো আমি আমার শেষ কথাটি বলবো, সেটি হচ্ছে আসুন প্রবীণ এবং নবীন সবাই মিলে এই দেশকে যেমন করে এক সময় 71 তৈরি করেছিলাম আমরা, যেমন করে একটি জাতিকে মুক্তির দিশা দিয়েছিলেন বঙ্গবন্ধু তার ডাক দেওয়ার মধ্য দিয়ে, সেই জায়গাটিতে আবার আমরা ফিরে যাই, এই দেশটিকে নির্মাণ করি। তাহলে দেখবেন পত্রিকায়, ফেসবুকে অমন করে ওই সব খবর পড়তে হবে না যে খবরগুলোর জন্যে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়নি। আপনাদের সকলকে ধন্যবাদ।